মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা বোনের ত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজ এই মঞ্চে উপস্থিত ৮ জন প্রথম ভোটার। এই ভোটাররাই হলেন এদেশের ভবিষ্যৎ, নতুন আশার আলো। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই ভোটারদের প্রতিটি ভোটই এই গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করবে। আজ আমরা জানব এই নতুন প্রজন্মের চোখে দেশের ভবিষ্যৎ কেমন, তাদের আশা আকাঙ্ক্ষা কী এবং কিভাবে তারা দেখছে গণতন্ত্রের এই মহা উৎসবকে। আসুন শুনি তাদের কথা। দর্শক, স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন প্রথম ভোট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই সমাজের বেড়ে ওঠা ৮ জন বিভিন্ন পেশার প্রথম ভোটার। জেনে নিব তাদের পরিচয়। আজ আমরা তাদের কাছ থেকে শুনব এই দেশ নিয়ে তারা স্বপ্ন কী দেখছে, প্রথম ভোট নিয়ে তাদের ভাবনা কী, তারা কেমন বাংলাদেশ দেখতে চায় আগামীর দিনে। তাদের প্রশ্ন উত্তরে ভোট প্রদান সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ রশিদ মিয়া। স্বাগত জানাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন সমাজে বেড়ে ওঠা ৮ জন বিভিন্ন শ্রেণীর পেশার প্রথম ভোটার। আমরা এক এক করে পরিচিত হব তাদের সাথে। প্রথমে আমি আমার ডান দিকে প্রথম ভোটারের কাছে যাচ্ছি। আমি মুশফিক হোসেন নাবিল, আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি নাহিদ, আমি ল অফ মাস্টার্স করছি ইসলামিক ইউনিভার্সিটি থেকে। আমি ঐশ্বর্য, আমি একজন ছাত্র। আমি মীর লাবিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবার আমি আমার বাঁ পাশে প্রথম ভোটারদের পরিচয় জানব। কথক বিশ্বাস জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। রুনা আক্তার ছোয়া, গণমাধ্যম কর্মী। আল আমিন, গণমাধ্যম কর্মী। আমি মোহাম্মদ ইউনুস, পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমি প্রথমে ইউনুস আপনার কাছে জানতে চাইছি, এই যে আপনি ভোট দিবেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আপনি অগ্রাধিকার বলছেন নাকি আন্দোলনের প্রথম ধাপ হিসাবে দেখছেন? আমি আমার প্রথম ভোটকে আমি আন্দোলন হিসাবেই দেখছি, কেননা আমরা তরুণ যারা, তারাই আমরা মনে করি এই জুলাই গণঅভ্যুত্থানের নায়ক। তো আমরা অবশ্যই এরকম একটা বড় পরিবর্তন এনেছি দেশের পরিবর্তনের জন্যই। তো দেশের পরিবর্তনের জন্য অবশ্যই নির্বাচিত সরকার দরকার দেশে। তো সেই লক্ষ্যেই আমরা মনে করি আমাদের আগামীর যে ভোট হবে, আমরা তরুণরা মোটামুটি 5 কোটি ভোটার আছি। আমরা তরুণরা অবশ্যই যদি ভোট দেই, আমরা অবশ্যই দেশকে পরিবর্তন করতে পারবো। সেই হিসাবে আমরা এই প্রথম ভোটকে আন্দোলন হিসাবেই দেখছি। আমি এবার নাহিদ আপনার কাছে যাচ্ছি। আপনি তো প্রথম ভোট দিতে এবার যাচ্ছেন এবং অবশ্যই প্রথম ভোট দিবেন, অংশগ্রহণ করবেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? গর্ব, দায়িত্ব নাকি প্রত্যাশা? অবশ্যই গর্ববোধ করছি এবং সেই সাথে প্রত্যাশাও করছি যে আমার ভোটটা আমি আমার পছন্দনীয় ব্যক্তিকে প্রদান করতে পারবো এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আশা করছি। ঐশ্বর্য আপনার কাছে জানতে চাইছি, এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কেমন? আমি যখন ছোট ছিলাম, আমার পরিবারের সকলে মিলে ভোট দিতে যেত। আমরা তখন পরিবারের কাছে জিজ্ঞেস করতাম আমরা কবে ভোটার হব। তো এখন আমাদের ভোট দেওয়ার সময় হয়েছে, আমরা সুষ্ঠুভাবে ভোট দেব এবং আমরা ভোটের মাধ্যমে আনন্দময় পরিবেশটা উপভোগ করব। আপনার কাছে জানতে চাইছি কথক, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের শর্তগুলো কি আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে প্রধান শর্ত হচ্ছে একটি অংশগ্রহণমূলক পরিবেশে দেশের নাগরিকরা সবাই যদি ভোট কেন্দ্রে যেতে পারে এবং সবার অংশগ্রহণ যদি একটি নিরপেক্ষ পরিবেশে নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারে। আমার মনে হয় এটাই প্রধান শর্ত এবং এটি নিশ্চিতের মাধ্যমে আশা করছি যে আমরা গণতন্ত্রের যেই জোয়ারে আমরা যেতে চাই সেখানে আমরা পৌঁছতে পারবো। আমি এবার আপনার কাছে জানতে চাইছি, আপনি ভোটাধিকার মানে যাকে ভোট দিবেন সেই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার বিশেষ কী কী গুণাবলী আপনি নির্বাচিত করবেন? তার শিক্ষাগত যোগ্যতা, সেটাকে প্রাধান্য দিব এবং সেই সাথে সাথে তার পূর্বের কোনো আর্থিক কেলেঙ্কারি আছে কিনা, নারী ঘটিত কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিব। আর যেহেতু 24-এ আমরা একটি নির্বাচন দেখেছি, সেই নির্বাচনটা আমাদের জন্য খুবই দুঃখজনক ছিল। তো 26-এর যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি কিন্তু আমাদের জন্য, বিশেষ করে তরুণ ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যাকে নির্বাচন করব, আমাদের মনোবলের সাথে তাদের মনোবল কতটুকু মিলে সেটা আমরা অবশ্যই দেখব এবং এখন দেখছি। সেই জায়গা থেকে ওইভাবে আমি আসলে আমার জায়গা থেকে প্রার্থীকে নির্বাচন করব। লাবিব, আপনার কাছে জানতে চাইছি, আপনারা তো নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, নতুন ভোটার। তো দেশ গড়ার জন্য আপনি কি মনে করেন আপনাদের ভবিষ্যৎ ভূমিকা কি রাখতে পারে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে? আমরা যাকে ভোট দিব
তার থেকে আমরা কি কি আদায় করতে পারি, এই বিষয়টা আমাদেরই আদায় করতে হবে। কারণ আমরা একজনকে ভোট দিয়ে আর কি বিজয়ী করলাম, এরপরে আমরা তার থেকে আমাদের কি কি আদায় করার আছে তা যদি আমরা না জানি, তাহলে তো তিনি আমাদের দিবেন না। আমরা যদি তরুণ যারা, আমরা যদি সচেতন থাকি, তাহলে তো আমরা আমাদের প্রার্থী যাকে আমরা ভোট দিব বা পছন্দের প্রার্থী যাকে আমরা যোগ্য মনে করছি, তার থেকে আমরা আদায় করতে পারি। নাবিল, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল। আপনি তো তরুণ ভোটার, প্রথম ভোটার, আমরা সবাই জানি যে আপনারা এবার প্রথম ভোট দিতে যাচ্ছেন। তো আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি বলে আপনি মনে করেন? বিগত কয়েকটা নির্বাচনে আমরা দেখছি মানুষ নিজেদের ভোটাধিকার, যেটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটি কিন্তু তারা দিতে পারে নাই। যার কারণে আমরা এবারে নির্বাচনটা সম্পূর্ণ একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে পারতেছি। তো আমরা যারা তরুণ ভোটার, তারা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটির কারণে আমরা দেখতে পারতেছি অনেক দল বা গোষ্ঠী তারা বিভিন্ন নিউজ ছড়াচ্ছে, যেগুলো হয়তো সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা কিন্তু যাচাই করার সুযোগ পাই না যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা, যার কারণে আমরা পথভ্রষ্ট হচ্ছি। এই জন্য এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে একটি সুষ্ঠু প্রতীক বা প্রার্থী নির্বাচন করা আসলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা এবার এপাশ থেকে আসছি। বাংলাদেশের জন্য এই যে আমরা যারা প্রার্থী নির্বাচন করব, তাদের জন্য আমাদের কি চ্যালেঞ্জগুলো, বা বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ থাকবে একজন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে? প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সব থেকে বড় যে এখন যে চ্যালেঞ্জ, যে একটা কথা বারবারই আসতেছে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। সো এখনই জানতেছি একজনের সম্পর্কে ভালো, আবার একটু পরে জানা যাচ্ছে তার সম্পর্কে আরেকটা তথ্য চলে আসতেছে। তো এইটা এত বেশি অবস্থা যে আমরা যারা একটু যাচাই করার মতো সক্ষমতা রাখি বা ওই জ্ঞানটা আছে, তারা যাচাই করতে পারতেছি, বাট অনেকেই এটা পারতেছে না যে যাচাই করবো কিভাবে। সো এই জায়গা থেকে অনেকে বায়াস্ট হয়ে যাচ্ছে। ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার প্রতি সম অধিকার বা সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনি কি কি ভূমিকা রাখতে পারে? একটা তথ্য এক জায়গা থেকে ছড়াচ্ছে, আমি না জেনে শুনে অনেকে লাভ দিয়ে উঠছে। তো এই উস্কানি বা এই যে ধর্ম বর্ণের যে ব্যাপারগুলো বারবার আসছে, আগে নিজে নিউট্রাল হওয়া দরকার। নিজে কি শুনতেছি এটা আসলে ঠিক কিনা, এই জায়গাগুলো আগে বুঝে শুনে তারপরে মনে হয় যে ডিসিশন নিতে হবে সব জায়গায়। অবশ্যই আপনার সাথে আমরা একমত যে আগে নিজের আমরা সচেতন হব, আমাদের সচেতনতাই কিন্তু পারবে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, তাই নয় কি? আচ্ছা, আমরা এবার আপনার কাছে যাচ্ছি। এই যে আপনি ভোটে অংশগ্রহণ করবেন আগামী 12ই ফেব্রুয়ারি, এটা আপনি কিভাবে ইন্সপায়ার হয়েছেন? সেটা কি পরিবার থেকে, সমাজ থেকে, নাকি নিজের একটা মূল্যবোধ থেকে? আমি ভোটার হয়েছি অনেক আগেই, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার যেই দেশের প্রতি যে আমার যে দায়বদ্ধতার জায়গাটি রয়েছে সেইটি কিন্তু আমি এখনো ফুলফিল করতে পারিনি। তার একটি কারণ, পূর্বের নির্বাচনগুলো আমরা ডামি প্রার্থী দেখেছি, আমাদের নিজস্ব যেই পছন্দের যেই জায়গাটি ছিল সেই জায়গাটি কিন্তু ছিল না। তো এবারের নির্বাচনটি কিন্তু হচ্ছে আমরা যেই 24-এর আন্দোলন করেছি সেখান থেকেই আমাদের নতুন একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেখান থেকেই অনেক কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবার, সমাজ, নাকি আপনি নিজের মানবিক মূল্যবোধ থেকে ভোটে অংশগ্রহণ করতে চাচ্ছেন? এর আগে একবার ভোট দিয়েছি আমি, কিন্তু নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারিনি। তার কারণগুলো আপনারা সবাই জানেন, আমাকে আর বলা লাগবে না। তো এবার যেহেতু আমরা 24-এর একটি আন্দোলন করেছি, আমরা আমাদের মতন করে দেশ সাজাতে চাচ্ছি, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার একটি দায়বদ্ধতা রয়েছে দেশকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য। আমার ভোটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমাদের মতন এমন অনেক ভোটাররা যারা এখনও চিন্তা করছে ভোট কেন্দ্রে আসলে আমি যেতে পারবো কি না, এই প্রশ্নটা কিন্তু এখনও থেকে যায়। সো নির্বাচন কমিশন যদি সেই জায়গাটি আমাদেরকে পরিষ্কার করে দিতে পারে, সো আমাদের মতন যাদের এরকম দায়বদ্ধতার দেশের প্রতি আছে, তো তারা অবশ্যই আমরা যাব ভোট কেন্দ্রে এবং চেষ্টা করব নিজেদের আমাদের পছন্দের প্রার্থী রয়েছে তাকে ভোট দেওয়ার জন্য। আসলে কি পছন্দের প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে আমাদের খুব বেশি কনফিউশন হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখছি যে নির্বাচন কিংবা কোনো কিছু হলে তাদের চরিত্রে ফুল ফুটে যায়, চরিত্রে এমন ফুল ফুটে যায় যে ফুল যে পচে গেলে গন্ধ ছোটে, সেটা আমরা উপলব্ধি করতে ভুলে যাই। সো যারা প্রার্থী রয়েছে তাদেরকে আমরা বলবো যে আখিরাতের ভয় করেন, সেই জায়গা থেকে চিন্তা করে হলেও নিজের সঠিক চরিত্রটা আমাদের কাছে উপস্থাপন করুন।
অনেক সুন্দর বলেছেন ছোঁয়া আপনি। আসলে ছোঁয়ার কথা রেশ ধরে আমরা বলতে পারি যে ছোঁয়ার প্রতিটি কথার মধ্যে একটা জবাবদিহিতামূলক একটা বিষয় আছে, যেটা ছোঁয়া চাইছেন যে যিনি প্রার্থী হবেন তাকে কিন্তু একটা জবাবদিহিতামূলক একটা আচরণ থাকতে হবে। আমরা আপনার কাছে আসতে চাইছি। প্রথম ভোটার হিসেবে আপনি প্রথম ভোট দিবেন। তো এতে আপনি কি গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেটাকে আরো কিভাবে সক্রিয় করা যায়? আপনার ভূমিকা সেখানে কতটুকু থাকবে বলে আপনি মনে করেন? তরুণদের ভূমিকার বিষয় তো তরুণরাই প্রমাণ দিয়েছে সেটা আমরা বাংলাদেশে। অবশ্যই তো আগেই পেয়ে গেছি। সেই জায়গা থেকে আসলে সবাইকে উদ্বুদ্ধ করা এবং হচ্ছে গিয়ে যেন সবাই ভোট কেন্দ্রে যেতে পারে, এবং এখানে অনেকগুলো বিষয় আসছিল যে ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে আমরা সবার অন্তর্ভুক্তি কিভাবে নিশ্চিত করতে পারি। তো সেখানে আসলে বাংলাদেশে কিন্তু আমাদের অর্ধেক শতাংশ যেরকম পুরুষ, অর্ধেক শতাংশ নারী। সুতরাং সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, সবাই মিলে যখন তার ভোটটা দিবে আলটিমেটলি তখন আসলে আর কোনো কিছুই করার অবকাশ থাকবে না আমরা যদি সক্রিয় হই, এবং এখানে আমাদের তরুণদের ভূমিকাটা অনেক বেশি। নির্বাচনের মাধ্যমে যে আমাদের যে সুন্দর বাংলাদেশ গড়বে, কি কি প্রত্যাশা আপনার আছে? তরুণ প্রজন্ম আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় দেখতে চাই বিশ্ব দরবারে, যেখানে আমরা আমাদের স্বনির্ভরতা অর্জন করতে পারি, আমাদের যেই হচ্ছে স্কিলসগুলো আছে, আমাদের যেই দক্ষতাগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমরা বিশ্বমঞ্চে হয়তো অনেক উচ্চ একটা জায়গাতে যাব। তো আসলে তার জন্য দরকার হবে সেই গুড গভর্নেন্স। তো আমরা বিশ্বাস করি যে আসলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই গুড গভর্নেন্স এনশিওর করা সম্ভব হবে, এবং সেটা আমরা নিশ্চয়ই সামনে দেখতে পারবো। আগামী নির্বাচনের পর যে 5 বছর যিনি ক্ষমতায় থাকবেন বা যারাই থাকবেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? দীর্ঘ 17 বছর একটি সরকারই বারবার আসছে এবং সেই সরকারকে কেউ দামিয়ে রাখতে পারছে না। প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব কিছুই বায়াসড ওই সরকারটার প্রতি। তো নির্বাচনের পরেও যদি যে সরকারটা ক্ষমতায় আসলো সেই সরকারের কোনো ভুল পদক্ষেপ বা ভুল ডিসিশন নিল, আমরা সেটা প্রতিবাদ করলাম, এবং তারা যদি সেটা মেনে নেয় তাহলে তো ভালো, কিন্তু না মেনে নিলে প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি যে প্রশাসন বায়াস থাকবে না ওই সরকারের প্রতি। আমন্ত্রিত অতিথি, আপনার কাছে আমি জানতে চাইছি যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, আপনার কি মনে হয় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নির্বাচন কতখানি ভূমিকা রাখবে? এ পর্যন্ত আমরা নির্বাচনী পরিবেশ যেটা আমরা দেখতে পাচ্ছি, এ পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমরা 12 তারিখ পর্যন্ত এবং 12 তারিখের পরেও নির্বাচন পরবর্তী যে সময়গুলো থাকবে, আমরা নির্বাচনকে 3টি ভাগে ভাগ করি: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়। এই 3টি সময়কে আমরা ভাগ করে আমরা নির্বাচনের কাজগুলো করি। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা নির্বাচনের পূর্ব সময়ের মধ্যে আছি। 12 তারিখে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আমরা নির্বাচন পরবর্তী সময়ে যাব। এই সময়গুলো বাংলাদেশের সকল প্রশাসনিক ক্ষমতা কিন্তু এখন নির্বাচন কমিশনের হাতে। তো নির্বাচন কমিশন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালোভাবেই তার রোল প্লে করছে এবং এ পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো আছে। আর তাদের কণ্ঠে যে প্রত্যাশা আমি শুনলাম, আশা করি এদেশের মানুষ সেই প্রার্থীকেই নির্বাচিত করবে যারা একটি সুখী, সমৃদ্ধশালী এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তারা জনগণের সাথে, আমি বলবো তারাই যে শুধু কাজ করবে তা না, তারা জনগণের পালস বুঝে, জনগণ কি চায়, দেশের জন্য কি ভালো হয়, দেশের জন্য ভবিষ্যতে কি ভালো হবে, এই ধরনের চিন্তাভাবনা করেই আশা করি তারা কাজ করবে এবং সেই ধরনের প্রার্থীকেই এদেশের মানুষ নির্বাচিত করবে বলে আমরাও নির্বাচনের কমিশনের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি। ভোট সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো প্রত্যাশা থাকে, সেটা আপনারা আজকে এই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে করতে পারেন। যারা আর কি খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তারা কিন্তু গণভোট সম্পর্কে জানে না। তো নির্বাচন কমিশনের কি কোনো পদক্ষেপ সামনে আছে এরকম যে গণভোটটা কি? কারণ এটা কিন্তু আমাদের রাষ্ট্রের সাথে জড়িত, আমাদের দেশের ভবিষ্যতের সাথে জড়িত গণভোট। গণভোট এবার অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, আপনারা জানেন। এবারই প্রথম না, এবারও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। 2024-এর জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ কিভাবে আমরা দেখতে চাই সেটার উপরেই বেসিস করে এবার গণভোটটা করা হচ্ছে। গণভোট নিয়ে প্রচুর প্রচারণা হচ্ছে, হয়তোবা আপনার নজরে আসেনি। ফেসবুক, ইউটিউব, টুইটার এবং আপনারা জানেন যে বাংলাদেশ ইলেকশন কমিশনের নিজস্ব যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
রিটার্নিং অফিসারের কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, সমস্ত জায়গা থেকে কিন্তু দেখবেন যে গণভোটের কি কি বিষয়ের উপর গণভোটের ভোট অনুষ্ঠিত হবে এটা কিন্তু বলা হচ্ছে। এর বাইরে দেখবেন যে আপনি ভোটের গাড়ি চলছে, ভোটের গাড়ি, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভোটের গাড়ি প্রত্যেকটা পাড়ায় মহল্লায়। আমরা আগে ছোটবেলায় আমরা বায়োস্কোপ দেখতাম, বা আমরা ওই দেখতাম যে একটা বাজারে গিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে একটা বড় স্ক্রিনে করে দেখানো হচ্ছে। প্রার্থীরাও কিন্তু প্রচারণা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা গণভোট সম্পর্কে জানেন, আপনাদের সারাউন্ডিংসে যারা আছে, তরুণ হিসেবে আপনারও তো এই দায়িত্ব আছে, আপনারাও প্রচারণা চালাবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথেষ্টভাবে প্রচারণা করে। তবে আমি এই বিষয়ে একটি কথা মনে করিয়ে দিতে চাই, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে জড়িত তারা কোনো ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। এটা কিন্তু একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এই বিধান কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না, সেটা গণভোটের জন্য হোক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হোক। প্রচারণার যে বিষয়টা, এটা কিন্তু সকল সরকারের সকল মন্ত্রণালয় এবং সব জায়গা থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথেষ্ট প্রচারণা করা হচ্ছে। অনেকে টাকার বিনিময়ে ভোট দেয়, টাকার বিনিময়ে কি ভোট দেওয়া উচিত? অবশ্যই উচিত না। কোনো অবস্থাতেই আপনার মূল্যবান, আপনি যেটা দেশ গঠন, আপনার ভূমিকা রেখে আপনি দেশ গঠনের সহযোগিতা করবেন, এটা কারো সামান্য কয়েকটা টাকার জন্য আপনার এই দেশ গঠনের ভূমিকাকে আপনি বিলিয়ে দিবেন, বিক্রয় করে দিবেন, এটা আসলে কোনোভাবেই হওয়া উচিত না। এটা তো হওয়া উচিত না। এবং আমাদের নির্বাচনী আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো উপঢৌকনের বিনিময়ে, কোনো অর্থের বিনিময়ে কেউ যদি ভোট কেনা বেচার সাথে জড়িত হয়, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি ভোট কেনার সাথে জড়িত হয় এবং কোনো ভোটার যদি টাকার বিনিময়ে ভোট দেওয়ার সাথে জড়িত হয়, দুজনেই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমরা এটাকে আইনের আওতায় নিয়ে আসবো এবং ওই প্রার্থীর অবশ্যই নির্বাচন কমিশন তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে এবং তার ক্যান্ডিডেটশিপ বাতিলও হয়ে যেতে পারবে। আমি একটা ভোট দিলাম আর একটা দিলাম না, সেক্ষেত্রে আমার ভোট বাতিল হবে না গণ্য হবে? আপনার দুটো ভোট, একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আর একটা হচ্ছে গণভোট। সেক্ষেত্রে আপনি যদি একটা ভোট দেন আর একটা ভোট যদি না দেন, তাতেও কোনো সমস্যা নাই। যে ভোটটি আপনি দেবেন না সেটা বাতিল হবে। সেটা আপনার যদি ব্ল্যাঙ্ক থাকে, ব্যালট পেপারে সিল না থাকে, সেটা বাতিল হবে। আর যেটাতে আপনি দিয়েছেন সেটা আর আপনার ভোট কাউন্ট হয়ে যাবে। তবে আমি এখানে একটু আপনার সাথে যোগ করতে চাই। আমার কাছে মনে হয় যে আমরা একজন দেশের নাগরিক হিসাবে বাংলাদেশকে সুন্দর একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা দুটো ভোটই দেওয়ার চেষ্টা করব। আমাদের দুটো ভোটে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই। আপনার প্রশ্ন? সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখছে, এটা আমার একটু জানার ইচ্ছা। এবং কি তাদের পলিটিক্যাল বায়াসনেস আছে কিনা বা রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে কোনো প্রকার যাচাই বাছাই করা হচ্ছে কিনা। আপনি একটি অত্যন্ত মৌলিক প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে একটি ভোট গ্রহণকে একেবারে খুবই সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করবার জন্য যাদের ভূমিকা অনস্বীকার্য তারাই হচ্ছেন ভোট গ্রহণকারী কর্মকর্তা, অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার। এই নির্বাচনে 7,85,225 জন ভোট গ্রহণকারী কর্মকর্তা কাজ করবে মাঠে। আমাদের প্রিজাইডিং অফিসার এর মধ্যে কাজ করবে 42,779 জন। বাদবাকিগুলো হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার। এই যে 7,85,225 জন ভোট গ্রহণকারী কর্মকর্তা, তাদের উপরে নির্ভর করবে, বেসিকটা নির্ভর করবে তাদের উপর যে নির্বাচনটা সঠিক হচ্ছে কিনা। কারণ এরা কারা? তারা হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বেশিরভাগ সরকারি দপ্তরে তারা কর্মরত। কিছু কিছু ক্ষেত্রে স্কুল, কলেজ, মাদ্রাসা, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা অবশ্যই এর আগে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন নির্বাচনে, অনেকগুলো ভালো নির্বাচনেও তারা দায়িত্ব পালন করেছেন। 2001 বলি, যদি আমি 2008 বলি এবং তার আগের নির্বাচনগুলো বলি, অনেকেই দায়িত্ব পালন করেছেন। তো সেই ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা, তাদের পলিটিক্যাল আইডেন্টিটি, এগুলো কিন্তু দেখা হয়েছে। যদি যে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকলেই তাকে এই দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না। কিন্তু
এমপিওভুক্ত যে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে তাদের কিছু কিছু কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে। তো তাদেরকে সেটা দেখেই আমরা এবার প্রথমে প্যানেলভুক্ত করেছি, প্যানেলভুক্ত করে সেটা প্যানেলটাকে প্রকাশ করা হয়েছে, প্রকাশ করে সকল রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা দেখেন এখানে কারো বিষয়ে আপনাদের কোনো আপত্তি আছে কি না। আপত্তি যাদের যাদের বিষয় ছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাদ দিয়ে একেবারে যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যাদের বিষয়ে কোনো আপত্তি নাই তাদেরকেই নিয়োগ দিয়ে আপনার গত 22শে জানুয়ারি থেকে তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রশিক্ষণ চলমান, তাদের প্রশিক্ষণ প্রায় শেষের দিকে, তারা 12 তারিখে দায়িত্ব পালন করবে। তো আমরা এইটুকু বলতে পারি যে যারা দায়িত্ব পেয়েছেন তারা অবশ্যই নিরপেক্ষতা এবং সততার সাথে দায়িত্ব পালন করবেন। এ পাশ থেকে কারো প্রশ্ন? বাংলাদেশে তো আসলে অনেক প্রান্তিক পর্যায়ে ভোটার রয়েছে, তো তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতিটা আসলে কিরকম? বাংলাদেশে 42,779টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা পাবেন এবং এই কেন্দ্র সম্পর্কে আপনি কোন কেন্দ্রে ভোট দেবেন এই কেন্দ্র সম্পর্কে আপনি সহজেই জানতে পারবেন। সেটি হচ্ছে আপনি আপনার এনআইডি নাম্বার টাইপ করে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে 105-এ আপনি মেসেজটা সেন্ড করবেন। সেন্ড করলে ফিরতি SMS-এ আপনাকে কেন্দ্রটা জানিয়ে দেওয়া হবে। একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সারা বাংলাদেশের এই সিস্টেমটা চালু আছে অলরেডি। হ্যাঁ, এক একটা গ্রামের জন্য এক একটা ভোট কেন্দ্র করা হয়েছে। তো সুতরাং ভোট দিতে মানুষের অনেক দূরে যেতে হবে, অনেক কষ্ট করতে হবে এমন না। আপনার সদিচ্ছাই আপনাকে আপনার ভোট কেন্দ্রে, আপনার বাড়ির আশেপাশের ভোট কেন্দ্রে আপনাকে নিয়ে যাবে এবং আপনি স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে আপনি ভোট দিয়ে আবার বাড়িতে ফেরত আসবেন। নির্বাচন কমিশন কি সব দলগুলোর জন্য সমানভাবে কাজ করছে? আর যদি করেও থাকে সেটার প্রমাণ কি? অনেক সময় আমরা দেখি নির্বাচন কমিশন শুধু কাগজে কলমে প্রমাণ দেখায়, বাস্তবতার ভিন্নতা দেখি আমরা। এটা একটা প্রশ্ন। এবার সম্ভবত প্রথম হচ্ছে বাহিরে যারা আছে, যারা বিদেশে অবস্থান করছে, তারা হচ্ছে ভোট দিতে পারবে একটা সিস্টেমের মাধ্যমে, পোস্টাল ভোটারে। হ্যাঁ। তো সেইটা যে হবে, আমরা যারা আছি তারা তো ওই জায়গাটা কতটুকু স্বচ্ছ হয়েছে আমরা কিভাবে বুঝবো? যে এমনও তো হতে পারে যে ওখানে ফেক ভোট হচ্ছে, সেই জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা কিভাবে আমাদের কাছে প্রেজেন্টেবল হবে? এখন পর্যন্ত আমরা যতটুকু নির্বাচনের পরিবেশ নিয়ে আমি শুরুতেই কথা বলছিলাম, নির্বাচনের পরিবেশ নিয়ে আপনি নিশ্চয়ই আপনি সংবাদ মাধ্যম কর্মী, তো আপনি নিশ্চয়ই সংবাদ কাভার করেন, আপনি নিশ্চয়ই দেখেন নির্বাচন কমিশন এবার কাগজে কলমে শুধু কাজ করছে না, নির্বাচন কমিশন অন গ্রাউন্ডেও কাজ করছে। এবং আমি এইটুকু বলতে পারি যে এবার নির্বাচন কমিশন এখন পর্যন্ত সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পেরেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ইনচার্জ থাকবে, তার এই জায়গাটাতে বডি অন ক্যামেরা থাকবে, ওই বডি অন ক্যামেরায় সব কিছু রেকর্ড হতে থাকবে। হ্যাঁ, ভোট গ্রহণ থেকে একবার ভোট গণনা পর্যন্ত সব কিছু রেকর্ড হতে থাকবে। উনি যদি কোনো দুর্ঘটনা দেখেন সাথে সাথে এই বাটনে চাপ দিবেন, বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সেন্ট্রাল যে কন্ট্রোল রুম থাকবে, কন্ট্রোল রুম থেকে ওই কেন্দ্রটা সরাসরি ভিজিবল হয়ে যাবে স্ক্রিনে, বড় স্ক্রিনে। প্রায় 1.25 লাখের মতো এবার সেনাবাহিনীর সদস্য কাজ করছে, মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, র্যাব, পুলিশ থাকবে এবং অবশ্যই সাথে সাথে তড়িৎ অ্যাকশন নেওয়া হবে। কোনো ধরনের আইনি শৈথিল্য এবার নির্বাচন কমিশন বরদাস্ত করবে না এবং আপনাদেরকে আমি এশিওর করতে পারি এ ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। আপনার পোস্টাল ভোটের বিষয়ে একটি প্রশ্ন ছিল, দেশে এবং দেশের বাইরে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই দেশের চালিকা শক্তি, অর্থনীতির চালিকা শক্তি আমাদের যেমন একটি আমাদের গার্মেন্টস খাত, আরেকটি খাত হচ্ছে আপনার রেমিটেন্স। তো আমরা প্রবাসীদেরকে ভোটাধিকারের আওতায় আমরা এবার নিয়ে আসতে পেরেছি। 54 বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। এটি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট এবং এই পোস্টাল ব্যালটটি অলরেডি বাংলাদেশে আসা শুরু হয়েছে আপনি জানেন। এবং দেশের ভিতরে যারা নির্বাচনের কাজে জড়িত থাকবে, সরকারি কর্মচারী কর্মকর্তা এবং যারা আপনার হলো আইনি হেফাজতে আছে, তারাও এবার পোস্টালে ভোট দিতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, যদি কোনো দলীয় প্রার্থী সে যদি এরকম একটা অভিযোগ তোলে যে অমুক কেন্দ্রে ভোট স্বচ্ছ হয়নি বা কোনো দুর্নীতি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভোট গণনা শেষে
নির্বাচন কমিশনের উপর যদি কোনো চাপ আসে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই চাপটাকে কিভাবে প্রতিরোধ করবে? প্রথম প্রশ্নের জবাবে বলছি, অভিযোগ তো যে কেউ করতেই পারে, সেটা তার রাইট অভিযোগ করার। অভিযোগ করলে ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আছে, তার কাছে অভিযোগ করতে হবে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। যদি এটা সত্য হয়, অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তিনি অবশ্যই সেটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তাহলে এটা তো তদন্তের বিষয়, তদন্ত করে সাথে সাথেই ওইটার নিষ্পত্তি প্রিজাইডিং অফিসারই করে দিবে। আপনার অভিযোগ আসলে অভিযোগের বিষয়ে আমলে নিয়ে প্রিজাইডিং অফিসার যথাযথ তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ আরেকটি করবে। প্রশ্ন ছিল, তার নির্বাচন কমিশনের চাপ আছে কিনা? আপনি যে চাপের বিষয়টি বললেন, সেটা হলো আপনি কিসের ভিত্তিতে চাপ দিচ্ছেন? কোনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, না আপনি জোরপূর্বক চাপ দিচ্ছেন? দুটো বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, আপনার কাছে যদি এটা দিয়ে তো চাপের কোনো প্রয়োজন নাই। নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। তার নিরপেক্ষতা শতভাগ বজায় রেখে নির্বাচন কমিশন কারো সুতরাং পক্ষে বিপক্ষে যাবে না। কারো পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনের। সুতরাং এখানে চাপের কাছে যদি অন্যায় চাপ আসে, চাপের কাছে নির্বাচন কমিশন মাথা নত করবে না। গণভোটের ক্ষেত্রে আমরা তো সবাই তো শিক্ষিত না, তো সেই ক্ষেত্রে এইটা সে কিভাবে পড়বে আর নির্বাচন কমিশন কিভাবে সে জানাবে? আর চারটি প্রশ্ন যে না পড়তে পারলে আপনারা কিভাবে সেটার প্রচারণা করছেন? এখানে হচ্ছে নির্বাচন কমিশন তার জায়গা থেকে, নির্বাচন কমিশনের টুলসগুলো রয়েছে প্রচারের জন্য, আমরা সেই মাধ্যমগুলোকে আমরা ব্যবহার করছি। হ্যাঁ, আর যারা পড়তে পারেন না, হ্যাঁ, বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতি সচেতন মানুষ। আপনি আবু সাইদকে দেখেছেন, একটা ছোট্ট একটা লাঠি হাতে সে কিভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানে যে আপনার গণভোট হচ্ছে, মানুষ দেখবেন এখন রাস্তা ঘাটে, বাজারে, চায়ের কাপে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই গণভোটের মধ্যে কি আছে? বাংলাদেশের যেসব প্রচার মাধ্যম রয়েছে, সকল প্রচার মাধ্যম এগুলো প্রশ্নগুলো দেখবেন। আপনি বাংলাদেশ টেলিভিশনেই দেখেন, 20 মিনিট 15 মিনিট পর পর 4টা প্রশ্ন কিন্তু বলা হচ্ছে, পড়া হচ্ছে, জোরে জোরে বলা হচ্ছে যে এই প্রশ্নগুলো আছে, আপনি যদি হ্যাঁ বা না, সেটা কিন্তু পড়া হচ্ছে, সকল মিডিয়াতে যাচ্ছে। তারপরেও রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল কিন্তু একেবারে ক্যাটাগরিক্যালি, আমি যদি বলতে পারি, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্যাটাগরিক্যালি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এবং 4টা প্রশ্ন মানুষকে পড়ে পড়ে শোনাচ্ছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমিও তো একজন সমাজের মানুষ, আমি তো দেখি। হ্যাঁ, তো ক্যাটাগরিক্যালি বাংলাদেশের বড় বড় দলগুলো মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং তারা কিন্তু এগুলো প্রচার করছে। যারা পড়তে পারে না তাদের ভোট দেওয়ার বিষয়ে আমি যেটা বলছিলাম, যে আপনার ভোট দেওয়ার জায়গা হচ্ছে 4টা, কিন্তু হ্যাঁ অথবা না, হ্যাঁর ডান পাশে দেখবেন টিক চিহ্ন, হ্যাঁটা হচ্ছে যিনি পড়তে পারে ওনার জন্য, আর টিক চিহ্নটা হচ্ছে যিনি পড়তে পারে না ওনার জন্য। বুঝতে পেরেছেন? টিক চিহ্নটা তো দেখলে তো বুঝবে যে এটা একটা টিক চিহ্ন, হ্যাঁ না হয় পড়তে পারলো না। তারপরে আরেকটা বিষয়, না, না ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে উনি ক্রসটা দেখে বুঝতে পারবে যে এটা না। ঠিক আছে, এজন্য হ্যাঁ টিক, ক্রস না, এই জন্য কিন্তু যারা পড়তে পারে না তাদের জন্য এই সাংকেতিক চিহ্নটা রাখা হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রথম ভোটে এসেছেন এবং আপনাদের সবার মূল্যবান মতামত দিয়েছেন, এবং সেই সাথে আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকেও ধন্যবাদ দিচ্ছি। আপনি অনেক ব্যস্ত, তারপরে আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন, তা আমাদের প্রথম ভোটারদের সব খুঁটিনাটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, জীবনে সব গান হবে না গাওয়া যদি না সেখানে থাকে নারী পুরুষের মিলিত ছোঁয়া। হ্যাঁ, আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আর আমাদের তরুণ প্রজন্ম তো আছেই, আমরা সবাই মিলে কি পারি না একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে? অবশ্যই পারি। নিজে ভোট দিবেন এবং অন্যকে ভোটদানে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।